নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেল, যার নাম গল্প মানেই ভয়। আমরা তোমাদের কাছে আজকে একটা নতুন গল্প আনতে চলেছি, যার নাম আমাদের ভুবন স্যার। গল্পের লেখক রনেন বসু। গল্পটি একটু ভিন্ন ধরনের ভৌতিক গল্প। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে বিশেষ অনুরোধ, গল্পটি পুরোটা শুনবে এবং কমেন্ট করবে, যাতে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমাদেরকে কিছু নতুন কিছু অ্যাড করতে হবে এর মধ্যে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে আমাদের পরবর্তী ভিডিও এর থেকে আরও ভালো হয়। রাতের খাওয়া দাওয়া বেশ কিছুক্ষণ আগে সারা হলেও যে যার বার্থে যাওয়ার আগ্রহ কারোরই প্রায় নেই। সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে জটলা করেছে। মাস্টার মশাইরাও নিজেদের মধ্যে গল্পগুজব করছে। পুরো বগিটাই আজ আমাদের দখলে। দার্জিলিং মেল বেশ কিছুক্ষণ হলো বর্ধমান ছেড়ে বোলপুরের দিকে ছুটে চলেছে। বাইরে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। মাঝে মাঝে স্টেশন বা রেল ক্রসিংয়ের গুমটি ঘরের আলো নিশানাগুলো ছিটকে পেছন দিকে ছুটে যেতে থাকে। স্যার, একটা গল্প বলুন না, এখনই শুতে যেতে ইচ্ছা করছে না। ক্লাস 10-এর ফার্স্ট বয় জয় হঠাৎ অনুরোধ করে বসে। অনুরোধ করার কারণ আছে। গল্প বলিয়ে হিসেবে আমাদের স্কুলে আমার সুনাম দুর্নাম দুটোই আছে। মুহূর্তের মধ্যে একটা সাড়া পড়ে যায়। অন্য ছেলেরাও ধুয়ো তোলে। হ্যাঁ স্যার, বলুন না একটা গল্প, বলুন একটা। অতটা অনুরোধ উপরোধ করার অতটা প্রয়োজন ছিল না, কারণ একটা বিশেষ ঘটনার কথা বলার জন্য তখন আমার প্রাণটা আইঢাই করছিল। গল্পের জন্য আমি যেন মুখিয়েই ছিলাম। তাই বেশ গুছিয়ে আরম্ভ করি। হ্যাঁ, গল্প তোমাদের একটা বলবো বটে, তবে সেটা নিছক গল্প নয়, বাস্তব ঘটনা, যা আমি নিজে প্রত্যক্ষ করেছি। ততক্ষণে আশেপাশের কিউবিকাল থেকেও মাস্টারমশাইরাও চলে এসেছে আরও ছাত্র। অবস্থা দেখে আমি নিজের আসন ছেড়ে গিয়ে বসি জানালার ধারে একটা সিঙ্গেল বার্থে, যাতে বগির এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সবাই আমার গল্প শুনতে পায়। তারপর শুরু করি। সেই প্রায় 30 বছর আগেকার ঘটনা। আমি যখন তোমাদের মতো ছাত্র ছিলাম। সেবার আমাদের স্কুল থেকেও এই রকম শিক্ষামূলক ভ্রমণে দার্জিলিং নিয়ে যাওয়া হবে। মাস্টারমশাইরাও সঙ্গে যাবেন। ভূগোলের মাস্টারমশাই ভুবন স্যারও আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল। আমরা সবাই শিয়ালদহ স্টেশনে উপস্থিত হয়েছি। তখন অবশ্য এই গাড়িটার নাম দার্জিলিং মেল ছিল না, ছিল নর্থ বেঙ্গল এক্সপ্রেস। আর এখনকার মতো সোজাসুজি শিলিগুড়িতে যেত না, কারণ মাঝে গঙ্গার উপরে ফারাক্কা ব্যারেজ তখন হয়নি। তবে কাজ শুরু হয়ে গেছে। প্রথমে ফারাক্কা পর্যন্ত ট্রেন, তারপর গঙ্গায় স্টিমারে পার করে ওপার থেকে গাড়ি চেপে যেতে হতো। যা হোক, কথা ছিল ভুবন স্যারের তার চেতলার বাড়ি থেকে সরাসরি স্টেশনে এসে আমাদের সঙ্গে মিলিত হবেন। ট্রেন ছাড়তো দুপুরে। ট্রেন ছাড়া পর্যন্ত অধীর আগ্রহে ওনার জন্য অপেক্ষা করার সত্ত্বেও উনি আর এলেন না। শেষ পর্যন্ত তাকে ছেড়েই আমাদের যাত্রা শুরু হলো। গাড়ি তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না। ঠিক সময়তেই গাড়ি ছেড়ে দিল। স্যারেরা তার কথা কিছুক্ষণ আলোচনা করলেন। এক সময় তা চাপা পড়ে গেল। সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে কেউ গল্পগুজব, কেউ লুডো বা তাস খেলতে শুরু করলো। আমরা কজন জানালার ধারে বসে দেখতে দেখতে চলছি। আমার জীবনে এর আগে ট্রেনে চেপে খুব বেশি দূরে কোথাও যাওয়া হয়নি, তাই ট্রেন জার্নি আমার খুব ভালো লাগছিল। বর্ধমান পেরোতেই উৎসুক হয়ে উঠি বোলপুর ও শান্তিনিকেতন দেখার জন্য। কখন দেখব কবিগুরুর শান্তিনিকেতন? কিন্তু বর্ধমান থেকে বোলপুর তো কম দূর নয়। গাড়ি চলছে তো চলছেই। আমাদের সব প্রতীক্ষার অবসান করে বোলপুরে গাড়ি এসে দাঁড়ালো। কিন্তু ততক্ষণে প্রায় সবাই গাড়ির দুলুনিতে দুপুরের ভাত ঘুমে তলিয়ে গেছে। ট্রেন দাঁড়াতেই আমি প্ল্যাটফর্মে নেমে গেলাম চারিদিকটা দেখব বলে। আর নেমেই অবাক হলাম, ভুবন স্যার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। স্যার, আপনি এখানে? আর আমরা?
তিনি কথা শেষ করতে দিলেন না। তার আগেই ঠোঁটে আঙুল ঠেকিয়ে বললেন, হঠাৎ একটা জরুরি কাজ গতকাল রাতেই আমাকে এখানে চলে আসতে হয়, তাই ঠিক করলাম এখান থেকেই তোমাদের সঙ্গে যোগ দেব। তাহলে গাড়িতে চলুন স্যার। বলে জানালার দিকে মুখ করে অন্যদেরকে ডাকতে যাব, তিনি ইশারায় আমাকে নিষেধ করলেন। তারপরেই আমার কাঁধে হাত রেখে বলতে শুরু করলেন, স্টেশন থেকে শান্তিনিকেতন দেখা যায় না, আশ্রমটা বেশ ভিতরে, এর পরের স্টেশন প্রান্তিকের কাছাকাছি। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ প্রথমে শান্তিনিকেতন নামে খুব ছোট্ট একটা আশ্রম স্থাপন করেছিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ সেই আশ্রমকেই বড় করে শিক্ষাকেন্দ্র গড়ে তোলেন। পরবর্তীকালে তা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এখানে তিনি বিশ্ব ভ্রাতৃত্বের মিলন সেতু গড়তে চেয়েছিলেন। তাছাড়াও বিদ্যাদেবীর আরেক নাম তো ভারতী, তাই এর নাম রেখেছিলেন বিশ্বভারতী। হঠাৎ গাড়ি ছাড়বার বাঁশি বাজতেই আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি। ভাবলাম স্যারও বোধহয় আমার সঙ্গে গাড়িতে উঠেছেন, কিন্তু পেছনে ফিরে দেখলাম স্যার নেই। ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে। দরজায় মুখ বাড়িয়ে দেখলাম স্টেশনে তিনি নেই, হয়তো অন্য কামরায় উঠেছেন। অন্যদের ব্যাপারটা বলতেই ভুবন স্যারের আচরণে সবাই অবাক হলো। স্যাররা আমাকে ডেকে সব জানতে চাইলেন। ঠিক হলো পরের স্টেশনে নেমে অন্য কামরায় তাকে খোঁজা হবে। সেই মতো পরের স্টেশনে আমরা কয়েকজন উঁচু ক্লাসের ছেলেরা তাকে খুঁজতে নামলাম, কিন্তু তাকে পাওয়া গেল না। প্রভাত স্যার তো আমাকে সোজাসুজি মিথ্যাবাদী বললেন ভুবনবাবুর সঙ্গে আমার নাকি দেখাই হয়নি। ছেলেরাও জানতে চাইল চিতপুরের কোন দোকানের সুরমা চোখে লাগিয়েছিলি। এক সময় প্রসঙ্গটা চাপা পড়ে গেল। বাইরে অন্ধকার নেমে এসেছে। আমরা ফারাক্কায় নেমে স্টিমারে উঠছি। সেই দুপুর থেকে মনটা খারাপ হয়ে গেছে। এখন নিজের উপরেই আমার বিশ্বাস রাখতে পারছি না। স্টিমারের দোতলায় রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আছি। সঙ্গে রবিন নামে আরও একজন ছিল। তন্ময় হয়ে দূরে নির্মাণরত ফারাক্কার আলো মেলা দেখছি। ওখানে যেন গঙ্গার বুকে আলোর বন্যা বইছে। হঠাৎ কাঁধের উপরে মৃদু স্পর্শে মুখ ফিরিয়ে দেখলাম ভুবন স্যার আমার কাঁধে হাত রেখে মৃদু মৃদু হাসছে। মনে ক্ষোভ ছিল, তাই একটু অনুযোগের সঙ্গে বললাম, স্যার আপনি হঠাৎ বোলপুর স্টেশন থেকে কোথায় চলে গেলেন? সারা ট্রেনে আপনাকে খুঁজে পেলাম না। স্যারেরাও আমাকে মিথ্যাবাদী বললেন। বলতে দাও, এ এক ধরনের মজার খেলা, দেখবে সব ঠিক হয়ে যাবে। স্যার নিচে চলুন, সবাই আপনাকে খুঁজছে। অত ব্যস্ত হচ্ছ কেন? দেখবে হঠাৎ কেমন একটা সারপ্রাইজ ভিজিট দেব। তারপরেই তিনি অন্য প্রসঙ্গে চলে গেলেন। এই যে নদী দেখছো, এটাই হচ্ছে গঙ্গার মূল ধারা। ভূগোল পড়েছ? রাজমহলের কাছে গঙ্গা দুভাগে বিভক্ত হয়ে মূল ধারা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। অন্য ধারা প্রধান শাখা রূপে ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা সাগরে মিলিত হয়েছে। আমরা কিন্তু ভাগীরথীকেই গঙ্গা বলি, পদ্মাকে নয়। তার কিন্তু কারণও আছে। প্রকৃতপক্ষেই ভাগীরথী গঙ্গার মূলধারা ছিল, আর পদ্মা ছিল প্রধান শাখা। কিন্তু প্রায় 400 বছর আগে এক ব্যাপক ভূমিকম্পের তৎকালীন পূর্ববঙ্গ প্রায় 30 ফুট বসে যায়। তাতেই জলের ধর্ম অনুসারে গঙ্গার মূলধারা পদ্মায় প্রবাহিত হতে শুরু। পূর্বের মূলধারা ভাগীরথীর ক্রমশ শুকোতে থাকে। তাতেই পরবর্তীকালে কলিকাতা মহানগর ও বন্দরের বিপদ ঘনিয়ে আসে। ভারতে তখন ইংরেজ সরকার, তারা মুর্শিদাবাদ জেলার তিলডাঙ্গার কাছে ব্যারেজ তৈরি করে গঙ্গা তথা ভাগীরথীর পূর্বের অবস্থা ফিরিয়ে আনতে চেয়েছিল। কিন্তু সাম্রাজ্যবাদী বণিক সরকার বিশাল অঙ্কের টাকা খরচের ভয়ে শেষ পর্যন্ত পিছিয়ে আসে। স্বাধীনতার পরে আমাদের জাতীয় সরকার এই ব্যারেজ তৈরি করতে এগিয়ে এসেছেন। মনে রেখো, এটা ব্যারেজ হচ্ছে, ড্যাম নয়। এখানে জল ধরে রাখার ব্যবস্থা হচ্ছে না। এখানে জলের গতিপথ পরিবর্তন করিয়ে ভাগীরথীতে ফেলা হবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গে রেলপথ ও স্থলপথের সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে।
তখন আর স্টিমারে কোথায় কোথায় ভুবনবাবু? বলতে বলতে 3-4 জন স্যারের সঙ্গে অন্যরাও উঠে এসেছে উপরে। আমাদের কথার মাঝেই রবিন নিচে চলে গিয়ে খবর দিয়েছে। স্যারদের চিৎকারে ওদের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে দেখলাম ভুবন স্যার নেই। ভিড়ের মধ্যে তিনি আবার গা ঢাকা দিয়েছেন। কী হে ছোকরা, ভুবনবাবু কোথায়? স্যাররা এবার রবিনকে চার্জ করবেন। স্যার, একে জিজ্ঞাসা করুন। ভুবন স্যার একটু আগে আমাদের সাথে কথা বলছিল। স্যারেরা এমন দৃষ্টিতে প্রথমে রবিনে তারপর আমার দিকে তাকালেন যে ভয়ে কুঁকড়ে গেলাম। সেই সঙ্গে ভুবন স্যারের এই ধরনের আচরণ, তার উপরেও আমাদের খুব অভিমান হলো। ওপারে খেজুরিয়া ঘাটে ট্রেনে এবং তার আগে স্টিমারে আবার আমরা ভুবনবাবুকে তন্ন তন্ন করে খুঁজে দেখছিলাম, কিন্তু তাকে পেলাম না। পরের দিন সকালে আমরা নিউ জলপাইগুড়ি থেকে টয় ট্রেনে করে দার্জিলিং যাব। টয় ট্রেনে যে যার জায়গায় বসে আমরা গল্পগুজব করছি। গাড়ি ছাড়তে তখনও বেশ কিছু দেরি আছে। তখন এমন সময় ক্লাসের ফার্স্ট বয় পরেশ হাঁপাতে হাঁপাতে এসে সংবাদ দিল ভুবন স্যারের সঙ্গে তার দেখা হয়েছে। কোথায় কোথায় তিনি? কোথায় তাকে দেখলেন? স্যারেরা একসঙ্গে বলে উঠলেন। পরেশ উত্তর দেয় বুক স্টলের সামনে দাঁড়িয়ে বই পড়ছেন। শুনতেই পরেশকে নিয়ে স্যারেরা ছুটে গেলেন এবং যথারীতি ব্যর্থ হয়ে ফিরে এসেই পরেশকে ধরলেন। পরেশ ছেলেটি অতিশয় শান্ত ও গোবেচারা, তাই প্রথম চোটে সে বেশ ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরেক্ষণেই নিজেকে সামলে নিয়ে জোর দিয়ে জানায় স্যারের সঙ্গে তার দেখা হয়েছিল। কোথায় দেখা হয়েছিল? প্রথমে ওভারব্রিজের উপরে, তারপর কথা বলতে বলতে আমরা নিচে নেমে বুক স্টলের সামনে আসি। কি কথা হলো বলো তো? স্যার ওভারব্রিজের ওপরে থেকে নিচে 3 রকমের লাইন দেখিয়ে বললেন, পৃথিবীর আর কোনো স্টেশনেই এইরকম 3 মাপের রেল লাইন আর পাবে না। তোমরা যে গাড়িতে এলে ওকে বলে ব্রড গেজ লাইন। 2 লাইনের মাঝের দূরত্ব হচ্ছে 1.676 মিটার। একে ব্রড গেজ বলে। আর বাদিকে ওই ছোট্ট ছোট্ট গাড়িগুলো দেখছো, ওকে বলে মিটার গেজ লাইন। আসামে ওই লাইন গেছে, ওর মাপ কত জানো? আমি দুম করে বলে দিলাম, মিটার গেজ যখন তখন 1 মিটারই হবে। তিনি বললেন, গুড, ঠিকই বলেছ। আর তোমরা যে ট্রেনে যাচ্ছ তা টয় ট্রেন, একে ন্যারো গেজ বলে। আর মাপ হলো মাত্র 61 থেকে 63 সেন্টিমিটার। সবচেয়ে অকেজো লাইন, অথচ সবচেয়ে জনপ্রিয়। এই টয় ট্রেন প্রথম চলেছিল 1880 খ্রিস্টাব্দে 11ই মার্চ তারিখে শিলিগুড়ি থেকে তিনধরিয়া পর্যন্ত। প্রথম যাত্রায় যাত্রী ছিলেন ভাইসরয় লর্ড লিটন, সঙ্গে বাংলার গভর্নর স্যার হ্যাডলি ইডেন। সেই সঙ্গে ছিলেন ওই রেলপথেরই প্রতিষ্ঠাতা প্রথম জেনারেল ম্যানেজার ফ্র্যাঙ্কলিন প্রেস্টন। সেদিন সে কি উত্তেজনা! সাহেবরা যেন তাদের স্বদেশে চলছেন। ব্রিটিশ আমলে তৈরি সেই ইঞ্জিন ও সেলুন এখনও চলছে। আমরা তাতে চেপেই যাব। সাহেবদের জন্য ছিল জমকালো সেলুন এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, আর সাধারণ যাত্রীদের জন্য নন্দা দেবী ও ধবলগিরি। এই লাইনের পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন ঘুম, 7407 ফুট উঁচু। সেই স্টেশন দিয়েই আমরা যাব। পরেশের কথার মাঝেই আমাদের টয় ট্রেন ছেড়ে দিতেই প্রসঙ্গ চাপা পড়ে গেল। সেদিন আর কোনো অঘটন ঘটল না। 6-7 ঘন্টার মধ্যেই আমরা দার্জিলিং পৌঁছে গেলাম। পরের দিন ভোরে ঘুম ভাঙতেই চোখের সামনে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘা। অবাক বিস্ময়ে চেয়ে থাকি। আবার সেই স্নেহে ফর্সে ফিরে দেখি স্যার, মুখে সেই মৃদু মৃদু হাসি। আমি একাই ছিলাম, কিন্তু আমাকে কথা বলতে দিলেন না। বললেন, এখন এই পবিত্র মুহূর্তে অন্য প্রসঙ্গ নয়। পাহাড়িদের উপাস্যা দেবতা কাঞ্চনজঙ্ঘাকে শুধু 2 চোখ ভরে দেখো। বলেই তিনি স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলাম। ভোরের অরুণ আলোয় গলন্ত সোনালি রঙের চূড়াগুলো ঝলমল করছে। ভূগোল বইয়ের পড়া থেকে চোখের সামনে উঠে এসেছে বিশ্বের 3য় উচ্চতম গিরিশৃঙ্গ। ভাবতেই সারা শরীর জুড়ে এক অদ্ভুত শ্রীহরণ খেলে যেতে থাকে।
কাংচেনজিয়াঙ্গা। স্যারের গভীর কণ্ঠস্বর আমার কানে আসতেই ওনার দিকে চাইলাম। উনি বললেন, আমরা বাঙালি কান চেন জি ইয়াঙ্গা নামটি সঠিক উচ্চারণ করি না, অথচ এই নামের ভিতরে কত গভীর অর্থ লুকিয়ে আছে। নামের প্রতিটি অংশে নিজস্ব অর্থ আছে। লেপচা ভাষায় কাং শব্দের অর্থ হলো তুষার, চেন হলো বিশাল, আর জি ভান্ডার, ইয়াংহা মানে 5, অর্থাৎ সম্মিলিত 5টি শিং নিয়েই তুষারমণ্ডিত বিশাল ভান্ডার। পাহাড়ের মানুষদের, বিশেষ করে লেপচাদের উপাস্যা দেবতা আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘা। আমি জিজ্ঞাসা করি, স্যার কান চেন জি ইয়াঙ্গা চূড়ায় কেউ ওঠেনি? স্যার বললেন, তোমার এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যাবে না, তবে জেনে রেখো, যদিও এই সিংহ আর অজেয় নয়, তবুও এটাই বিশ্বের একমাত্র সিংহ যার সর্বোচ্চ শিখরে এখনও মানুষের পদচিহ্ন পড়েনি। একটু থামলেন স্যার, তারপর আবার শুরু করলেন। আগেই বলেছি, কাঞ্চেনজিয়াঙ্গা লেপচাদের উপাস্যা দেবতা। সেই দেবতাকে জয় করতে একদিন হাজির হলেন এক অভিযাত্রীর দল। তাদের নেতৃত্বে বিখ্যাত পর্বতারোহী চার্লস ইভেন্স। দেবতার পৃষ্ঠে চড়ার আগে তারা অনুমতি চাইলেন সিকিমের তৎকালীন মহারাজের কাছে। মহারাজ অনুমতি দিলেন, তবে শর্ত সাপেক্ষে। সেই শর্ত অনুযায়ী দলের 2 সদস্য জো ব্রাউন ও জর্জ ব্র্যান্ড প্রকৃতপক্ষে কাঞ্চেনজিয়াঙ্গা সিংহ জয় করলেও সর্বোচ্চ শেষ 20 ফুট তারা কিন্তু ওঠেননি, কারণ তারাও চায়নি পাহাড়িদের উপাস্য দেবতা মানুষের পায়ে স্পর্শে অপবিত্র হোক। তারা বলেছিলেন, শিখরে আরোহণ করেনি বলে আমাদের কোনো দুঃখ নেই, বরং আনন্দিত ও গর্বিত যে আমরা ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসের অমর্যাদা করিনি। আরে তুই এখানে? আমরা সবাই তোকে খুঁজছি। চল চল নিচে চল। বলতে বলতে রবিন উঠে আসে। রবিন ভুবন স্যারকে দেখেছে বলে মনে হলো না। তার আগেই ভুবন স্যার সরে গেলেন। এবার আর বিস্মিত হলাম না তার আচরণে, বরং বেশ মজাই পেলাম। তবে এই প্রসঙ্গ আর কাউকে বলে নিজে বোকা হতে চাইলাম না। সকালে খাবার খেয়ে সবাই মেলে বেড়াতে গেছি। ঘোড়া দেখে অনেকেই উৎসাহ ভরে ছুটলো তাতে চড়তে। বাকিরা ইতস্তত ঘোরাঘুরি করতে লাগলো। ক্লাস 7-এর তন্ময় ছিল আমাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট। সে ঘোড়ায় চড়ে ঘুরছে, পাশে পাশে চলছে সহিস। হঠাৎ কেন যেন ঘোড়াটি ক্ষেপে গিয়ে প্রচণ্ড গতিতে ছুটতে শুরু করে। শহীদ তাকে ধরে রাখতে পারল না। ঘোড়ার লাগাম তার হাত থেকে ছিটকে বেরিয়ে গেল। ঘোড়াটি ম্যালের প্রান্ত থেকে আরেক প্রান্তে খাদের কিনারায় করে ছুটতে থাকে। তন্ময় প্রাণ ভয়ে ঘোড়ার গলা জড়িয়ে আর্তনাদ করে চলছে। আমরা সবাই অসহায়ের মতো তাকিয়ে আছি, কিছু করার নেই। হঠাৎ দেখলাম, এবার শুধু আমি নয়, সবাই দেখতে পেল ভুবন স্যার কোথা থেকে ছুটে এসে ঘোড়াটার পাশে পাশে ছুটছেন আর চিৎকার করে তন্ময়কে আশ্বাস দিচ্ছেন। ভয় নেই তন্ময়, কোনো ভয় নেই। ঘোড়াটি যখন সত্যি সত্যি গভীর খাদের দিকে ঝাঁপ দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই দেখলাম প্রাণের ঝুঁকি নিয়ে তিনি হাত বাড়িয়ে একরকম ছো মেরে তন্ময়কে নিজের বুকে টেনে নিলেন। ঘোড়াটা ততক্ষণে গভীর খাদে গড়িয়ে নিচে নেমে গেল। আমরা ছুটে গিয়ে দেখলাম ভুবন স্যার নেই। তন্ময় ভয়ে জ্ঞান হারিয়ে রাস্তায় শুয়ে আছে। তার কোনো রকম আঘাত লাগেনি। তারপর যে কদিন দার্জিলিংয়ে ছিলাম, কেউ আর ভুবন স্যারকে দেখেনি, কিন্তু তাকে নিয়ে আলোচনা রোজই চলছে। দেখতে দেখতে ফেরার দিন এসে গেল। শিয়ালদা স্টেশনে দেখলাম হেড স্যার আর কয়েকজন স্যার মাস্টার মশাই দাঁড়িয়ে আছেন। তাদের চোখে মুখে গভীর বেদনার ছাপ। ওদের মুখেই শোনা গেল যাবার দিন ভুবন স্যার তার চেতলার বাড়ি থেকে ঠিক সময়ে বেরিয়ে বাসে আসছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বাস উল্টে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। আজও তার ছাত্রপ্রীতি দেখে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আছে।